আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের গণমানুষের একটি বড় অংশের পক্ষ থেকে অনেক আগে থেকেই দাবি উঠেছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ হিসেবে কাজ করেছেন, অর্থাৎ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে তাদের বিভিন্ন অপকর্মের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে যেন দেশ ত্যাগ করতে না দেওয়া হয়, তাদেরকে আটক করা হয়, সব কিছুর বিষয়ে তদন্ত করা হয়, যে অভিযোগগুলো এরই মধ্যে ব্যাপকভাবে উঠেছে। সেই বিষয়টি এখন সম্ভবত আদালত পর্যন্ত গড়াচ্ছে, তার প্রাথমিক কাজও শুরু হয়েছে। খুব সঙ্গত কারণেই এখন প্রশ্ন উঠতে পারে যে আদালত পর্যন্ত গড়িয়েও লাভ আসলে কি হবে? বিএনপি সরকার কি তাদের কাউকে স্পর্শ করবে, তাদের কাউকে আটক করবে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করবে? আমাদের বিচারালয় কেমনভাবে চলে, কিভাবে চলে, এটি নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তুলতে চাই না, আমরা সবাই জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের তদন্তের আবেদন জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন খোদ ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, জাহানারা নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাবেক এক পণ্ডিত ব্যক্তি, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী সহ সব উপদেষ্টা এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব সবজান্তা মিস্টার শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্যই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই লিগ্যাল নোটিশে যেটি উল্লেখ করা হয়েছে, নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে ডক্টর ইউনূস গংয়ের বিরুদ্ধে যেসব অপকর্মের অভিযোগ উঠেছে সেই সব অপকর্মের বিষয়ে তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এবং যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে স্মরণকালের মধ্যে সারা দেশে যে হামের প্রাদুর্ভাব এবং এই নোটিশে উল্লেখিত শতাধিক শিশুর মৃত্যু এবং অগণিত শিশুর মৃত্যু ঝুঁকির জন্য ডক্টর ইউনূস সরকার দায়ী। একথা তো আমরা জানি যে এর আগের প্রতিটি সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে সিনসিয়ারিটির সঙ্গে টিকাদান কর্মসূচি পালন করে আসছিল। ব্যতিক্রম একমাত্র এই যে শান্তির দূত ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বেমালুম ভুলে গেল অথবা ব্যবসায়িক মনোবৃত্তির বা একটা অশুভ উদ্দেশ্যে তারা এই কর্মসূচি থেকে পিছিয়ে গেল। যে প্রশ্নটি তুলছিলাম, তাহলে এই যে একটা হত্যাকারী সরকার, সেই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান বিএনপি সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা? দু একটি উদাহরণ তুলে ধরি। এই হামের প্রাদুর্ভাবের জন্য আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন তিনি উদ্ভট একটি মন্তব্য করে বসলেন যে গত 8 বছর ধরে হামের টিকা দেওয়া হয় না। একেবারে উদ্ভট, বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই। প্রশ্ন হচ্ছে কেন ডক্টর ইউনূস সরকারের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করা হলো? 2, যেই বহুল সমালোচিত এবং বিতর্কিত শুল্ক চুক্তি ডক্টর ইউনূস সরকারই করে গেল নির্বাচন মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে, কেন করা হলো? এবং এই যে যুক্তরাষ্ট্রের দাসত্বমূলক একটি চুক্তি, তার মাধ্যমে বাংলাদেশ এই মুহূর্তে কতটা ভালনারেবল অবস্থায় রয়েছে, কতটা ঝুঁকিতে রয়েছে, এই চুক্তির কারণে বাংলাদেশে কী ধরনের খেসারত দিতে হবে, কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, সেই সব তথ্যপত্র তো আমাদের সামনে উপস্থাপন করছে খোদ বিভিন্ন অর্থনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
সেই চুক্তি নাকি আবার বাস্তবায়নের দিকে নিয়ে যাবে বিএনপি সরকার, এবং ডক্টর ইউনূসের যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের নেতৃত্বে এই চুক্তি হয়েছিল, সেই খলিল সাহেবই তো এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এখন বলছেন যে এর মধ্যে কোনো গোপনীয়তা নেই এই চুক্তির মধ্যে। কি আশ্চর্য বিষয়! গত প্রায় 1 বছর ধরে, 1.5 বছর ধরে এই গোপনীয়তা নিয়ে কথাবার্তা উঠছে। ইউনূস সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে অসংখ্যবার বেরিয়েছে যে এর মধ্যে নন ডিসক্লোজার ক্লজ রয়েছে, গোপনীয়তার কারণে তারা সবকিছু ডিসক্লোজ করতে পারছে না। এখন এসে সেই ডক্টর খলিল বলছেন যে গোপনীয়তা বলে কিছু নেই। অর্থাৎ ডক্টর ইউনূসের এই বিতর্কিত চুক্তির দায় বিএনপিও নিতে চাইছে। কেন নিতে চাইছে? সেই জায়গা থেকে অনেকের মধ্যে এমন ধারণা জন্মেছে যে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা সরকার নেবে না, জ্ঞাত অথবা অজ্ঞাত কারণে, অথবা আদৌ নেওয়া হবে কিনা আমরা নিশ্চিত নই। তাহলে কি হতে পারে এই যে লিগ্যাল নোটিশ অথবা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া, আদালতের দ্বারস্থ হওয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? ধরে নিলাম যে আদালতের মাধ্যমে কিছুই হবে না, ধরে নিলাম আমাদের এক ধরনের অতীত অভিজ্ঞতা থেকে, তাহলে লাভটা কি এসব লিগ্যাল নোটিশ টোটিশ দিয়ে? লাভ কিছু হোক আর না হোক, এই যে কথিত শান্তির দূত, কথিত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মতন এই ব্যক্তিগুলোর মুখোশ উন্মোচন করা সবার দায়িত্ব। অন্তত এই বিষয়গুলো তো আন্তর্জাতিক মিডিয়ায় আসবে, যেভাবেই আসুক না কেন, দুদিন আগে হোক পরে হোক, যথেষ্ট গুরুত্ব দেওয়া হোক অথবা সাধারণভাবে হোক, আসবে তো। এটাই আমাদের জন্য এক ধরনের আত্মতৃপ্তির, যে কালপ্রিট, চোর, ডাকাত, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী একটি বিশেষ গোষ্ঠী এই বাংলাদেশের মসনদে চেপেছিল, তাদের মুখোশটা খুলে দেওয়ার জন্য এসব আইনি পদক্ষেপ যথেষ্ট প্রয়োজন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সব থেকে খারাপ খবরটা এসেছে আজকে, এবং সেই খারাপ খবরটা তৈরি হয়েছে একটি আইনি নোটিশের মাধ্যমে। সেই খারাপ খবরটা কি? খারাপ খবরটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং তাদের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ সকলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য আইনি নোটিশ দেয়া হয়েছে। হামের টিকা না দেওয়ার কারণে শিশুদের মৃত্যুসহ নানা অভিযোগে তাদেরকে যেন দেশ ত্যাগ করতে দেয়া না হয়, তাদেরকে যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়, এই ব্যাপারে আইনি নোটিশ দেয়া হয়েছে। বিপদেই কি পড়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস সহ তার টোটাল গ্যাং? চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে কি আইনি নোটিশ দেয়া হলো, এর পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস সহ সব উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আইনি নোটিশের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে হলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, যেন এই মানবিক বার্তাটা পৌঁছে যেতে পারে 18 কোটি বাঙালির কাছে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম প্রফেসর ইউনূস মেটিকুলাস সরকারের প্রধান, তিনি সহ তার উপদেষ্টাদের এবং তার সব থেকে বিশ্বস্ত ভ্যানগার্ড এবং যিনি অযথাই প্রফেসর ইউনূসের নানা ধরনের চাটুকারিতা করে গেছেন, মিথ্যা নানা ধরনের তথ্য দিয়ে মানুষকে এক ধরনের স্বপ্নের জগতে রেখেছেন, সেই শফিকুল আলম সহ 24 জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে, এবং সেই নোটিশটা দেয়া হয়েছে সরকারকে। যদি এই আইনি নোটিশ না মানা হয় তাহলে কি অবস্থা হবে চলুন একটু জেনে দেখি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সহ 24 উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এই তথ্যে বলা হচ্ছে যে হামের টিকা নিয়ে অশুভ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 24 উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম
এই আইনি নোটিশ দিয়েছেন। এতে অভিযোগ করা হয়েছে হামে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু সাধারণ নাগরিক হাসপাতালে আছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে এই নোটিশে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধেও এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে। এই যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আইনি নোটিশ দেয়া হচ্ছে, যদি এই নোটিশ সরকার না মানে তাহলে কি হবে? তাহলে কি আদালতে মামলা করে দেয়া হবে? এবং আদালতে যদি মামলা করা হয় তাহলে কি তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে? বিশেষ করে অন্যদের না হলেও বিশেষ করে প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং তাদের মেটিকুলাস চিফ মানে প্রেস সেক্রেটারি, তাদেরকে অন্তত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা এই ব্যাপারগুলো করার জন্য, টিকা বন্ধ করে দেওয়ার জন্য এবং এই সর্বনাশগুলো করে আমেরিকা থেকে বোয়িং কেনার চুক্তি করতে পারছেন তাদের তখন টাকার সংকট হচ্ছে না, কিন্তু শিশুদের টিকা কেনার জন্য টাকার সংকট হচ্ছে, এরকম অজুহাত স্বাস্থ্য উপদেষ্টার ছিল। এরকম তথ্য আমরা একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে একেবারে তথ্য প্রমাণ সহ পেয়েছি। এই আইনি নোটিশ যখন দেয়া হয়েছে এই ভদ্রলোকদের বিরুদ্ধে কিংবা ভদ্র মহিলাদের বিরুদ্ধে, তখন সরকারের দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির দুইটা মন্তব্য আপনাদেরকে দেখাতে চাই। স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন, ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন, সেখানে তিনি বলছেন অন্তর্বর্তী সরকার টিকা দেওয়া বন্ধ করায় হামের এই বজ্রাঘাত। অর্থাৎ অন্তর্বর্তী সরকার টিকা দেওয়া বন্ধ করেছিল, সেই কারণে হামের এই মহামারী আকার ধারণ করা, এটা স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন এবং অভিযোগ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আরটিভির এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন হাম রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার অমনোযোগী ছিল। তিনি একটু সফটলি বলছেন যে অমনোযোগী ছিল, এবং স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এই বজ্রাঘাতটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে। অর্থাৎ সরকারের দায়িত্বশীলরাও যখন বলছেন যে হামের আজকে যে মহামারী অবস্থা তৈরি হচ্ছে সেটার জন্য অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, তার উপদেষ্টা মণ্ডলী, তারা দায়ী, সেই ক্ষেত্রে সেরকম একটা পরিস্থিতিতে তাদেরকে যখন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনি নোটিশ দিল, সেই নোটিশটা তারা আমলে নেবে, আমলে নিয়ে প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রেস সেক্রেটারিদের জবাবদিহির আওতায় আনবে? তাদেরকে কি গ্রেপ্তার করা হবে? কিংবা গ্রেপ্তার না করলেও অন্তত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে এই ব্যাপারে তদন্ত করা হবে, তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জনগণকে জানানো হবে। যদি তারা দোষী হয়, যদি তারা এই শত শত শিশুর মৃত্যুর জন্য দায়ী হয়, তাহলে কি এটা একটা জেনোসাইড হিসেবে বিবেচনা করা হবে? এবং এই জেনোসাইড হিসেবে যদি বিবেচনা হয় এই শতাধিক শিশুর মৃত্যু, তাহলে কি তাদের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে শেখ হাসিনার বিচার তারা শুরু করেছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচারও হবে? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। দর্শক, আপনার মতামত এই দর্শক, ভয়াবহ একটা তথ্য সামনে এনেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশের এই গণমাধ্যম, বসুন্ধরা মিডিয়ার এই গণমাধ্যম, তারা দাবি করছে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে, সেই ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। কিন্তু এই প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ড নিয়ে নয়, অতীত কর্মকাণ্ড নিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এর আগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াত সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, এরকম দাবি করছে বাংলাদেশ প্রতিদিন তাদের রিপোর্টে। হঠাৎ করে প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যাকে মনে হচ্ছিল যে প্রফেসর ইউনূস সরকারের বিপক্ষেই তিনি এক ধরনের অবস্থান নিচ্ছেন, উপদেষ্টা পরিষদের মেয়াদ শেষের পরে কিচেন ক্যাবিনেট সহ নানা ধরনের তথ্য ফাঁস করে দিয়েছিলেন তিনি, সেই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে কেন গ্রেপ্তার করা হতে পারে বলছে বাংলাদেশ প্রতিদিন। কি তার অপরাধ? চলুন একটু জেনে দেখি
ভেতরের রহস্যটা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বাংলাদেশ প্রতিদিন একটা মানে অসম্ভব চাঞ্চল্যকর খবর দিয়েছে। সেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াতের গ্রেপ্তার হওয়ার কথা বলছে যে কোনো সময়। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। ফুড ফর অল এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। অন্তত তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক উদ্যোগটাকে আপনি অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কথা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে। তারা দাবি করছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত। কেন? যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক উপদেষ্টা এবং 111-এর সময়কার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। 111-এর অন্যতম কুশীলব কুচক্রীদের সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষে যোগাযোগ করা, বিএনপি ভাঙার অপচেষ্টা এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এরকম দাবি করা হচ্ছে। এছাড়া সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরে তার পুত্র এম শাফাক হোসেনের একচ্ছত্র প্রভাবে বন্দরে অচল অবস্থার সৃষ্টি, বিষয়গুলো নিয়ে তদন্ত হবে বলে জানা গেছে। বন্দর যে ডিপি ওয়ার্ল্ডের হাতে দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, সেখানে আমরা দায়ী করছিলাম মূলত বিডার চেয়ারম্যান এবং প্রফেসর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের ব্যাপারটাকে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন বলছে যে এর অন্যতম কারিগর ব্রিগেডিয়ার সাখাওয়াত, কারণ তার ছেলে শাফাকের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই স্বার্থেই বহু মানে বড় অঙ্কের মুনাফা অর্জনের জন্য, কমিশন অর্জনের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। এছাড়া বন্দরে নানা ধরনের যে অসন্তোষ, নানা ধরনের তার মন্ত্রণালয়ে নানা ধরনের টেন্ডার বাণিজ্য, এগুলো নাকি তার ছেলে করেছে, এরকমটা তদন্ত চলছে, এই দাবি করছে বাংলাদেশ প্রতিদিন। তারা মূল যে দায় দিচ্ছে সেটা হচ্ছে 111-এর সরকারের সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত নির্বাচন কমিশনের সব থেকে প্রভাবশালী কমিশনার ছিলেন এবং সেই সময় তিনি নানা ধরনের কর্মকাণ্ড করেছিলেন। 111-এর সময় সাখাওয়াত হোসেন ছিলেন এই প্রভাবশালী নির্বাচন কমিশনার। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর সাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা যায়, এই দাবি বাংলাদেশ প্রতিদিন করছে। একাধিক সূত্রে জানা গেছে মূলত মঈন মাসুদদের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। তার দায়িত্ব ছিল কমিশনের পক্ষে কুচক্রীদের সঙ্গে যোগাযোগ করা, তারা যেভাবে নির্দেশনা দিতেন তা বাস্তবায়ন করা। সে সময় বিএনপিকে ভাঙার অপচেষ্টার নেতৃত্ব তিনি দিয়েছিলেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে। সবচেয়ে গুরুতর অপরাধ হলো 2008-এর নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়, সেগুলো তার তত্ত্বাবধানেই হয়েছিল। ব্যালটের ডিজাইন সহ অন্যান্য প্রিন্টিং তথ্য উপাত্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে তিনি সরবরাহ করেছিলেন। শেখ মামুন তখন ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। মানে অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছিল সেই সময়, সেই অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। কিন্তু সেই সময় 2008-এর ডিসেম্বরের নির্বাচনে এই ধরনের কোনো তথ্য মানে ফলাও করে গণমাধ্যমে প্রচার হয়েছে এমনটা আমরা কিন্তু দেখিনি। 111-এর সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর এটিএম শামসুল হুদা ও অপর কমিশনার ছিলেন মোহাম্মদ সোহুল হোসাইন, সচিব ছিলেন হুমায়ুন কবির। মঈন মাসুদদের প্রভাবে এই তিনজনকে সবসময় চাপে থাকতে হতো, সে কারণে সাখাওয়াতের সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার ছিল না। এই তথ্যগুলো দিচ্ছে মূলত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে 111-এর সময়ে যে বিরাজনীতিকীকরণ এবং মানে রাজনীতিবিদদের দূরে সরিয়ে দেয়া, দল ভাঙা। আমরা তখন দেখেছি বিএনপি ভাঙা, আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপি আওয়ামী লীগের মানে সভানেত্রীকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং তৎকালীন মানে তার আগের সরকারে থাকা বিএনপি সরকারের মানে খালেদা জিয়া পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেপ্তার করা, রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা, তার বাসাতে গিয়ে গ্রেপ্তারের সময় তাকে বেধড়ক মারধর করা, এই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল। এবং সেই ব্যাপারগুলো রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেওয়ার যে মেটিকুলাস ডিজাইনগুলো তখন আজকে থেকে 17-18 বছর আগে করা হয়েছিল, সেই ডিজাইনের সঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াতের অন্যতম সম্পর্ক ছিল এবং অন্যতম কুশীলব হিসেবে তিনি কাজ করেছেন, এই অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশ
প্রতিদিনের রিপোর্টে। এবং তারা দাবি করছে যে যে 2-3 জন সেনা কর্মকর্তা সাবেক অবসরপ্রাপ্ত তারা গ্রেপ্তার হয়েছেন, তারা নাকি রিমান্ডে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং সেই কারণে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে এমন তথ্য তারা দাবি করছে। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতকে গ্রেপ্তার করার পরে কি ঘটবে? ব্রিগেডিয়ার সাখাওয়াত যদি গ্রেপ্তার হন তাহলে 111-এর তথ্যের পাশাপাশি প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলের অনেক তথ্যকে বেরিয়ে আসবে, যে কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 7.2 রাইফেলের গুলি কোত্থেকে আসলো, এই স্নাইপার কারা ব্যবহার করলো, এই প্রশ্ন উত্থাপন করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি হারিয়েছিলেন। সেই ব্যাপারগুলো তার অনেক বেশি জানার কথা। কি ঘটেছিল ভেতরে সেগুলোও কি তিনি ফাঁস করে দেবেন? অর্থাৎ এক গ্রেপ্তারে 111-এর তথ্য যেমন ফাঁস হবে, তেমনি প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন এবং ডিপ স্টেটের ষড়যন্ত্র, ওই আন্দোলনে স্নাইপার ব্যবহার করা। গতকালকে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে আসিফ নজরুল স্নাইপারের কথা স্বীকার করেছেন এবং তিনি